দর্শক, বর্ষাকাল এলেই আমাদের সামনে বাড়তি একটি স্বাস্থ্য ঝুঁকি দাঁড়ায়, তার নাম ডেঙ্গু। প্রতি বছরই দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়ে যাই এবং একবিংশ শতাব্দীতে এই ডেঙ্গু রোগটি আমাদের কিন্তু অত্যন্ত ঝুঁকির কারণ হয়েছে। আমরা বর্ষাকালে দেখছি যে আমাদের যে ডেঙ্গু রোগী, সেই রোগীর পরিমাণ অনেক বেড়ে যায়। আসলে ডেঙ্গু শুধু কি একটি জ্বর, নাকি ডেঙ্গু আরও কোনো উপসর্গ নিয়ে আমাদের সামনে হাজির হয়? আর এই ডেঙ্গু রোগ হলেই আমাদের কি করণীয় রয়েছে? সাধারণ মানুষের কাছে এটি একটি অত্যন্ত অসাধারণ বিষয়, কেননা আমরা এই একবিংশ শতাব্দীতে বিভিন্ন সময় দেখেছি এই রোগটি আমাদেরকে অনেকটা নাকাল করেছে। এবং আমাদের গত 2 বছরের সমীক্ষা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে প্রায় 1 লক্ষের উপরে মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যু সংখ্যার তালিকাটিও কিন্তু কম নয়। দর্শক মণ্ডলী, আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমার হেলথ ফর পিপলে আপনাদের সবাইকে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় ডেঙ্গু এবং ডেঙ্গু রোগের করণীয় বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের আজকের এই আলোচনায় যুক্ত হয়েছেন দেশের দুজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। আমাদের স্টুডিওতে থাকবেন অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যার, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এবং আমাদের সাথে যুক্ত আছেন সুদূর সিরাজগঞ্জ থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কাজী শিহাবুদ্দিন। এই দুইজন চিকিৎসক আমাদের মাঝে আজকে উপস্থিত থাকবেন। দর্শক, আমরা তাদের সাথে আজকে আলোচনা করব। আমরা যদি আজকে এই সমীক্ষা থেকে দেখি, তাহলে আমাদেরকে বিবেচনা করা যায় যে এই ডেঙ্গু রোগটি কিন্তু আমাদেরকে মাঝে মাঝেই মারাত্মকভাবে বিপর্যস্ত করে ফেলেছে। আমরা আজকে স্টুডিওতে পেয়েছি দেশের স্বনামখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যারকে আমরা স্টুডিওতে আশা করছি স্যার এসেছেন। আমরা স্যারকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো আছেন স্যার। আমরা আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আমাদের আসন গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে আলোচনা প্রতিপাদ্য বিষয় প্রথমেই বলেছি যে ডেঙ্গু বিষয় এবং ডেঙ্গুর করণীয় বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা দেখছি যে সাধারণত 20 থেকে 30 বছরের যে মানুষ রয়েছেন, সেই বয়সের মানুষই আসলে সাধারণত বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, এটি প্রতিবেদন বলছে। আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার কাজী শিহাবুদ্দিন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। আমি ITN বাংলা স্টুডিও থেকে ডাক্তার শাহেদ ইমরান বলছি। আপনি কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। সবার প্রথমেই ITN বাংলা স্টুডিওর হেলথ ফর পিপল অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যারকে সালাম দিচ্ছি। উপস্থাপনায় আছে সঞ্চালক হিসেবে আছেন ডক্টর শাহেদ ইমরান, এবং যেই দর্শকরা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং দেখছেন, তাদের সবাইকে সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি অধ্যাপক ডাক্তার কাজী শিহাবুদ্দিন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, এবং এখানে আমি দীর্ঘ 11 বছর যাবত এই হাসপাতালে কাজ করছি এবং নিরলস সেবা দিয়ে যাচ্ছি রোগীদের। আমাদের এই হাসপাতালটি 600 বেডের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, যেখানে সব ধরনের সাব স্পেশালিটি আছে, সেই সাথে আছে বৃহৎ 2টি মেডিসিন ইউনিট আলাদা করে, এবং একদম সম্পূর্ণ পূর্ণাঙ্গ ICU CCU সব ধরনের ব্যবস্থা। তো আমরা গত বেশ কয়েক বছর যাবতই সারা দেশের মতো এই জেলাতেও ডেঙ্গু রোগীর অনেক বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, আর ডেঙ্গু রোগীর অনেক বেশি আমরা হাসপাতালে আগমন দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা কিভাবে এখানে চিকিৎসা করি বা আমাদের এখানে কি ফ্যাসিলিটিস আছে, সেটা হয়তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ধন্যবাদ। জি দর্শক, আমরা কাজী শিহাবুদ্দিন স্যারকেও পেয়েছি, সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যারকে শুরুতেই আমরা জানতে চাই, ডেঙ্গুর কথাটি আসলে বা রোগটি নিয়ে আলোচনা হলেই যার নামটি উঠে আসে, দীর্ঘদিন থেকে গবেষণা করছেন চিকিৎসক, আমাদের শিক্ষক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যার, ডেঙ্গু নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। ধীরে ধীরে আমরা একবিংশ শতাব্দীতে দেখছি বাংলাদেশে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে, এবং বর্ষাকাল এলেই এই
সংখ্যাটি কিন্তু আরও বেড়ে যায়। এবং এখন বরং বলা যায় ডেঙ্গুকে মৌসুমি জ্বর হিসেবে বা মৌসুমি রোগ হিসেবে অনেকটা মনে করা যায় না, কারণ সারা বছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা দেখছি। আপনার কাছে একটু জানতে চাই, ডেঙ্গুর আসলে চরিত্র পরিবর্তন হয়েছে কিনা, যে মাধ্যমে ডেঙ্গুটি আসলে ছড়িয়ে পড়ে? আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমার সঙ্গে জনতা প্রফেসর শিহাবুদ্দিন আছেন, আমি তাকেও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে ডেঙ্গু তো নতুন কোনো রোগ না, এটা তো অনেকদিন যাবৎ ছিল। ওই সময় বাংলাদেশে কিন্তু সেই 1964 সনে একবার জ্বর হয় অনেক। তো জ্বর ওই সময় তো কোনো টেস্ট হতো না, পরীক্ষা নিরীক্ষা হইতো না, তো কোনো কারণ পায় নাই। পরে দেখা গেলো এটা ভাইরাস এবং সেটা আসলে ডেঙ্গুই ছিল এবং তার নাম দেওয়া হয় ঢাকা ফিভার। সুতরাং এটা নতুন কিছু না, পুরোনো রোগী। আমরা কিন্তু ভয়াবহ দেখছি ডেঙ্গু 2000 সনে প্রচণ্ড আকারে ডেঙ্গু প্রচণ্ড আকার ধারণ করে। সেটাও তো আজকে পর্যন্ত চলছে। তো যে কথাটা আপনি বলছেন, মনে হয় এটা আগে বলা ভালো। ডেঙ্গু তার চরিত্র বদলায় ফেলছে। ডেঙ্গু বলতে তার লক্ষণ বা অন্যান্য জিনিস চরিত্র বদলায়, এবং মশাও কিন্তু তার চরিত্র বদলায় ফেলছে। ডেঙ্গু তো মশা বাহিত, এডিস মশা। মশার চরিত্র বলতে একসময় বলা হয়তো যে মশা শুধু সকালে কামড়ায়, বিকেলে কামড়ায়, উজ্জ্বল আলোতে, এরকম বলা হয়তো। এখন দেখা যাচ্ছে যারা ওই মানে বিশেষজ্ঞ, তারা বলছে এটা যে কোনো সময় দিনেও কামড়ায়, রাত্রেও কামড়ায়। রাত্রে বিশেষ করে ব্রাইট লাইটে কিন্তু কামড়ায়, অন্ধকারে হয়তো একটু কম কামড়ায়, কিন্তু দিন আর রাত নাই। ওই সকাল বিকাল যে থিওরিটা একসময় ছিল, এটা কিন্তু আর নাই। দিনেও কামড়ায়, রাত যে কোনো সময় মশা কামড়াইতে পারে। আর ডেঙ্গুর চরিত্র বলতে, যে ডেঙ্গুর যে লক্ষণ আমরা ইউজুয়ালি যেটাকে বলি, সাধারণত ডেঙ্গু তো জ্বর, হাই টেম্পারেচার 103, 4, 5 এরকম অনেক জ্বর, এর সাথে শরীর ব্যথা, গিরাইগের ব্যথা, মাথা ব্যথা, পিঠে ব্যথা। এটার নামই কিন্তু ব্রেক বোন ফিভার, মানে হাড় ভাঙ্গা জ্বর। এত ব্যথা হয়, রোগী বলে যে আমার ধরে পিটাইতেছে, বস্তার মধ্যে, এরকম মনে হয় আর কি। জ্বরের 4-5 দিন পরে জ্বর চলে যাওয়ার বা কমে যায়, তখন কিন্তু গায়ে র্যাশ হয়, অ্যালার্জির মতো, ঘামাচির মতো। এইটা কিন্তু টিপিক্যাল জ্বরে যেটা হয়। এর সঙ্গে একটু জ্বরে সর্দি, কাশি, তারপরে রুচি নষ্ট, বমি, এগুলো তো হতেই পারে আর কি। এই ধরনের লক্ষণ কিন্তু প্রায় পাওয়া যায় না। সবার যে হয় তা না, দেখা যাচ্ছে যে জ্বর বেশি নাই, আমরা 103-4 অত হয় না, একটু জ্বর হচ্ছে, রুগী 2-3 দিনের মধ্যেই খারাপ হচ্ছে। কিন্তু র্যাশ, আজকাল অনেক রুগী দেখি গায়ে কিন্তু র্যাশ উঠে না, উঠে 2-4 জনের হয়তো পাচ্ছি আর কি। অর্থাৎ লক্ষণ যেগুলো ছিল, অনেক রুগী কিন্তু নিজেরাই বুঝে, এত জ্বর, শরীর ব্যথা, গিরে ব্যথা, মাথা ব্যথা, নিজেরাই বলে আমার বোধহয় ডেঙ্গু হয়েছে। কিন্তু এখন হয়ে গেছে এরকম টিপিক্যাল লক্ষণগুলো হয় না, গায়ে র্যাশ তেমন হয় না। রুগী 2-3 দিন পরেই শকে চলে যায়, পালস কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, প্রস্রাব হয় না, বমি হয়, পাতলা পায়খানা, যেটাকে ডেঙ্গু শক সিনড্রোম বলে। এটা কিন্তু ডেঞ্জারাস, কারণ লক্ষণ না হলে তো ডাক্তার কাছে যায় না। হঠাৎ করে রুগী খারাপ হয়ে যায়, খারাপ হয়ে এমন পর্যায়ে যায় যে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া লাগে। শকে চলে যাওয়া মানে তো ডেঞ্জারাস। পালস নাই, প্রেশার নাই, রুগী হয়তো অজ্ঞান হয়ে গেল, তখন ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে। এতে প্রবলেম যেটা হয়, একটু জ্বর হয়তো রুগী তো পাত্তা দেয় না। রুগী, আমি তার দোষ দিচ্ছি না, অল্প জ্বর কে পাত্তা দেয়? মনে করে ভাইরাস জ্বর, সিজনাল জ্বর, এসব মনে করে কালক্ষেপণ করে যখন সিরিয়াস হয়, দেরিতে হয়, ডায়াগনোসিসটা দেরি হয়, তখন হাসপাতালে যায়, তখন তো সিরিয়াস হয়ে যায়। এই জন্যই কিন্তু দেখবেন লক্ষণটা যেমন পরিবর্তন হয়ে গেছে, রুগীও বুঝতে পারে না, অনেক সময় ডাক্তার কাছে না গেলে তো বুঝবে না, অথবা টেস্ট যদি আপনি না করেন তাহলে তো ডায়াগনোসিসটা হবে না আর কি। এই জন্য ডায়াগনোসিসটা কিন্তু ডিলে হচ্ছে। ডায়াগনোসিস ডিলে হওয়ার জন্য ট্রিটমেন্ট ডিলে হচ্ছে। যখন শকে চলে যায় তখন সিরিয়াস হচ্ছে, এবং যে মারা যাচ্ছে যারা, প্রায় কিন্তু ডেঙ্গু শক সিনড্রোমে হয়। এমনকি যে আমরা বলতাম যে যদি ব্লাড টেস্ট করেন, হয়তো রুগী টেস্টই করে না। যেমন NSO অ্যান্টিজেন, সিম্পল টেস্ট, 1-2 দিনের মধ্যে কিন্তু পজিটিভ হয়, 3 দিনের মধ্যে করলে এটা পজিটিভ হবে, কিন্তু এর পরে করলে এটা অনেক সময় পজিটিভ হয় না। এটা একটা ইম্পর্টেন্ট। আর সাধারণত 4-5 দিন পরে রুগীর প্লেটলেট কমে। প্লেটলেট কমলে তখন রক্তক্ষরণের ঝুঁকি থাকে। রক্তক্ষরণ বলতে বমির সাথে রক্ত, নাকে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, ব্রাশ করে রক্ত, মেয়েদের যেমন অসময়ে হয়তো পিরিয়ডটা, এরকম আর কি। এগুলোও কিন্তু লক্ষণ বোঝা যায় না। প্লেটলেট দেখা যায় 2-1 দিনের মধ্যে কমে যাচ্ছে আর কি। ওই আগে যে 4-5 দিন পরে কমতো, ওটা কিন্তু হচ্ছে না আর কি। সুতরাং এতে হয় কি, ডায়াগনোসিস ডিলে হয়, ডায়াগনোসিস ডিলে হলে ট্রিটমেন্টটাও দেরি হয়, রুগী যখন এত সিরিয়াস হয়ে যায়, তাতে যে ক্যাজুয়ালিটি বা মারা যাচ্ছে বেশি, এই জন্যই কিন্তু হচ্ছে এই সমস্যাটা আর কি, দ্রুত খারাপ হয়ে যাচ্ছে রোগী। ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে বলছিলেন। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কাজী শিহাবুদ্দিন। স্যার, যেটি আমরা স্টুডিওতে আলোচনা করছিলাম, অধ্যাপক আব্দুল্লাহ স্যার যেটি বলছিলেন যে খুব দ্রুতই রোগী খারাপ হয়ে পড়ে এবং অনেক সময় ICUরও প্রয়োজন হয়ে পড়ে। আমরা একটু
একটু জানতে চাই যে সিরাজগঞ্জে আপনারা অত্যন্ত আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল এবং সেখানে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক সেবা, বিশ্বমানের সেবা প্রদান করা হয়। আমরা রোগীর এই সিরাজগঞ্জে আসলে বা উত্তরবঙ্গের প্যাটার্নটা যদি আমরা বলি, আগে যেমন আমরা ভাবতাম যে এটি শুধু ঢাকা শহরের মানুষদেরকেই আক্রমণ করে, কিন্তু এখন দেখা যায় এটি সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জের অবস্থা কি? আপনাদের কাছে ডেঙ্গু রোগী কেমন হারে আক্রান্ত হয় বা আপনাদের কাছে চিকিৎসা নিতে যান? ধন্যবাদ ডক্টর সাহেব। আমি প্রথমে একটু স্যারের কথা সূত্র ধরে বলতে চাই যে ডেঙ্গু আসলে এখন একটি সাধারণ ভাইরাস রোগ নয়। ডেঙ্গু ভাইরাস এবং এর যে বাহক এডিস মশা, জি, এটাও কিন্তু দুইটাই সমানভাবে তাদের ব্যক্তিগত চরিত্র, তাদের জীব বৈশিষ্ট্য এবং তাদের অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে অনেক পরিবর্তন এনেছে, যার কারণে এই ডেঙ্গুর ধরনও চেঞ্জ হয়ে গেছে। আপনার কথা ঠিকই আছে যে একটা সময় বলা হয়তো এটা সেন্ট্রাল বা নগরায়নের ডিজিজ, যে বিভিন্ন জেলা শহরগুলো বা অন্যান্য বড় বড় সিটির ডিজিজ, কিন্তু পরে ঠিক 3 থেকে 4 বছর আগে যে সবচেয়ে বড় আমাদের আউটব্রেকটা হলো, তখন দেখা গেল এটা একদম গ্রামাঞ্চলে একদম মানে গন্ডগ্রাম যেটা আমরা বলি সেখানেও চলে গেছে। এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে মানুষের মোবিলাইজেশন। মানুষের এত বেশি মোবিলাইজেশন এখন যে কোনো জায়গা থেকে ঢাকা বা অন্য কোনো বড় শহরে কাজের জন্য অথবা ঘুরতে যাওয়া যে কোনো কারণে হোক, সেটা এখন খুবই সহজ হয়ে গেছে, যার কারণে মানুষের বিভিন্ন জায়গায় যাতায়াত অনেক বেশি বেড়েছে। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে এই যাতায়াতের মধ্যেও দেখা যাচ্ছে যে মানুষ যখন বাসে বা ট্রেনে বা হচ্ছে গিয়ে লঞ্চে লম্বা সময় সফর করে, সেখানেও কিন্তু তার মস্কিটো বাইট মানে মশার কামড় খেয়ে তার আবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কেননা ওই একই বাস বা একই লঞ্চে একই যানবাহনে কিন্তু অনেক ডেঙ্গু পেশেন্ট থাকে যারা বাসায় ফিরতেছে বা বাসা থেকে আসতেছে। এতে হচ্ছে কি যে স্পেসিফিক যে একটা ছিল, ডিজের একটা এরিয়া ছিল, সেটা এখন ব্রোকেন হয়ে গেছে। এটা এখন মোটামুটি সার্বজনীন ডিজিজ। এবং আরেকটা জিনিস যেটা আপনি প্রথম থেকে বলছেন যেটা মৌসুমী, হ্যাঁ এই মৌসুমে এটা বেশি বাড়ে, কিন্তু এখন কিন্তু সারা বছরই স্পোরাডিক্যালি বিচ্ছিন্নভাবে সব জায়গায় কম বেশি ডেঙ্গু পেশেন্ট দেখতে পাওয়া যায়। এটাও আরেকটা প্রমাণ বহন করে যে ডেঙ্গু এবং ডেঙ্গু ভাইরাস এবং এর বাহক এডিস মস্কিটো যে মশা, তারা দৈনন্দিন তাদের চরিত্র পরিবর্তন করছে। জি। আমাদের সিরাজগঞ্জে একটা আমরা সিরাজগঞ্জের স্যার, আমরা সিরাজগঞ্জের বিষয়ে আরেকটু ব্যাপকভাবে জানতে চাইবো। আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পরে ফিরে এসে আমরা এই সিরাজগঞ্জের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছি ডেঙ্গু রোগে করণীয় বিষয়টি নিয়ে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান এবং আমরা এরপরে ডেঙ্গু নিয়ে আরও অনেক বিষয় এবং চিকিৎসা নিয়ে আমাদের অনেক কিছু জানার রয়েছে। সুতরাং এই বিষয়গুলো জানার জন্য আমাদের সাথেই থাকতে হবে দর্শক। বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল এই অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি ডেঙ্গু রোগে করণীয় বিষয় নিয়ে। ডেঙ্গু রোগে আসলে আমরা অনেকেই ভীতি সঞ্চার হয় আমাদের মধ্যে এবং আমাদের নানাভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। আমরা কেউ ভুলভাবে চিকিৎসার ব্যাখ্যা নিয়ে আমাদের নিজেরাই অনেক চিকিৎসা করি। অনেক সময় আমরা দেখি, যেটি জানতে চাইবো আমরা, অধ্যাপক ডাক্তার শেহাবুদ্দিন স্যার আমাদের সাথে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন। স্যার যেমন বলছিলেন যে সিরাজগঞ্জে, আমরা জানতে চাইছিলাম যে সিরাজগঞ্জে আসলে কি ঢাকার মতো প্রাদুর্ভাব এতটাই বেশি নাকি আরও কম, অথবা সিরাজগঞ্জে না উত্তরবঙ্গের মধ্যে আপনারা একটি বড় মেডিকেল কলেজ, খুবই আস্থার জায়গা, সেখানে আসলে আপনারা কিভাবে রোগীদেরকে চিকিৎসা করেন এবং তার প্রাদুর্ভাব কেমন? ধন্যবাদ ডক্টর সাহেব। তো প্রথমে কথা হচ্ছে যে আমাদের সিরাজগঞ্জ ঢাকা কিন্তু খুব বেশি দূরে না। একটু আমরা যদি অন্যভাবে দেখি যে এই যমুনা ব্রিজ হওয়ার পর থেকে কমিউনিকেশনটা খুবই সহজ হয়ে গেছে, যার কারণে মানুষের মোবিলাইজেশন অনেক অনেক বেশি। আমি এখানে দীর্ঘদিন কাজ করার কারণে আবার অনেক রোগীর সাথে আবার ব্যক্তিগত মত বিনিময় হয়, কথা হয়। আমি জানতে পারি যে এখানে অনেক লোক ব্যবসায়িক কারণে প্রতিনিয়ত ঢাকা যাওয়া আসা করে এবং অনেকেই তাদের পরিবারকে ঢাকায় রেখে তাদের ছেলে মেয়ে বা তাদের পড়াশোনার জন্য সেখানে রেখে পড়াশোনা করায়। তখন দেখা যাচ্ছে যে একটা লার্জ চাঙ্ক অফ পিপল, একটা বড় অংশের মানুষ এখান থেকে প্রতি সপ্তাহে যাতায়াত করে। তারা আবার ছুটি ছাটাতে এখানে ফেরত আসে বা যে কোনো বিপদেও তারা আবার এসে নিজের বাসায় চলে আসে। সেম থিং হয়েছে একই কাজ বগুড়া জেলার ক্ষেত্রে। বগুড়া কিন্তু অনেক বড় জেলা এবং বগুড়ার জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, যার কারণে
বগুড়ায় পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল, ক্লিনিক বা মেডিকেল কলেজ থাকার পরেও সেখানকার যে রোগীর লোড সেটা কিন্তু আসলে বগুড়া ডিস্ট্রিক্ট একা সামাল দিতে পারে না। বগুড়ার অনেক পেশেন্ট আমাদের হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসা নেয়, সেটা সব রোগী, শুধু ডেঙ্গু না, যে কোনো রোগের জন্যই। এর বাইরে যখন ডেঙ্গুর প্রচন্ড রকমের প্রাদুর্ভাব হয় তখন একটা বড় সমস্যা হয় যে হাসপাতালে সিট পাওয়া যায় না। বিশেষ করে সরকারি হাসপাতালে তো আমরা দেখি যে একদম মানে ফ্লোরে বিছানা দিয়েও রোগীকে মানে সংকুলান হয় না। তখন একটা আস্থার জায়গা প্রয়োজন হয় যেখানে গিয়ে আমি নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারি। তো গত ৫-৬ বছরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এই জায়গায় উত্তরবঙ্গে একটা বেশ ভালো জি। আস্থার জায়গা হয়ে উঠে দাঁড়িয়েছে। আমাদের এখানে মেডিসিনের যে ২টা ইউনিটে মোট ৪টি ওয়ার্ড আছে, এছাড়া একটি সম্পূর্ণ আলাদা আইসোলেশন ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলোতে আমরা সাধারণত প্রথমে আইসোলেশন ওয়ার্ডগুলোতে ডেঙ্গু পেশেন্টদেরকে প্রথমে চিকিৎসা দেওয়া শুরু করি। কিন্তু গত ৩ বছর যাবৎ যে পরিমাণ প্রাদুর্ভাব হচ্ছে তাতে আমাদের কিন্তু জেনারেল ওয়ার্ডেও আমাদের এই ধরনের পেশেন্টকে অ্যাফোর্ড করতে হচ্ছে, কারণ আমাদেরও জায়গার সংকুলন হচ্ছে না। এমনকি যেহেতু আমাদের একটি বেসরকারি হাসপাতাল, এখানে সিট সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তির সুযোগ নেই। একদম ফুল পিক যখন হয় তখন কিন্তু আমাদের অনেক সময় পেশেন্টকে ফেরত দিতে বা পেশেন্টকে রেফার করতেও বাধ্য হয়। তো মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হলো যে পেশেন্টের ডায়াগনোসিস দেরি, যেটা স্যার বললেন যে দেরি করে ডায়াগনোসিস হওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রোগীদের এই রোগটাকে হালকাভাবে নেয়া। আমাদের মধ্যে যারা শিক্ষিত, যারা একটু পত্রপত্রিকা পড়েন, বিভিন্ন টিভি টেলিভিশনে প্রোগ্রাম দেখেন, তাদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো সচেতনতা সৃষ্টি হয়েছে। এমনকি উল্টো দিকটাও আছে যে অনেক সময় অনেকে অ্যাপারেন্টলি মোটামুটি ভালো আছে, তাদেরকে আমরা বললাম ঠিক আছে আপনি বাসা থেকে চিকিৎসা নেন, তারা ভয় পায় যে না না আমাকে তাহলে ভর্তি করে দেন। এটা যেমন আছে, একইভাবে যে সামান্য সর্দি জ্বর মনে করে ৫-৬ দিন পার করে আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা বললেন, যখন সে হেমোরেজিক ফিভার বা শক সিনড্রোম হয়ে গেল তখন সে এসে হাজির হয় হাসপাতালে, এবং দেখা যায় ওই রোগীগুলোর ক্ষেত্রেই ক্যাজুয়ালিটি বেশি হয় এবং কোনো কোনো সময় তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও অনেক সময় জি। তাদেরকে আর ফেরানো যায় না। ফেরানো যায় না। ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এই বিষয়ে আবার আপনার কাছ থেকে আসবো, ডেঙ্গু নিয়ে আলোচনা করব। অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যার, আপনার কাছে যে আলোচনায় ছিলাম, আমি একটি প্রশ্ন করেছিলাম যে আসলে ডেঙ্গুর রোগটির চরিত্র কি বদলেছে কিনা, অথবা প্রকারভেদ যেগুলো আছে, ডেন 1, 2, 3, 4, এই যে বিষয়গুলো এখন বলা হচ্ছে যে ডেঙ্গু আরো বেশি আগ্রাসী হয়ে পড়েছে মানুষের জন্য বাংলাদেশে। আপনার কি মনে হয় স্যার? না, প্রথমত আগ্রাসী চরিত্র যেটা বদলে সেটা তো বললাম যে তার লক্ষণগুলো বদলে গেছে, ওই জন্য মানুষ ডিটেক্ট করতে দেরি হয় আর কি। যেটা বললাম পাত্তা দেয় না, অনেকে হয়তো খেয়াল করে না, এটা পাত্তা দেয় না, মনে করছে একটু জ্বর কেয়ার পাত্তা দেয়, তাতে সিরিয়াস হয়ে যায়। বিশেষ করে বাচ্চারা বা কোমরবিডিটি বলে যারা অন্যান্য রোগে ভোগেন, যেমন বয়স্ক মানুষ, কারো ধরেন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগী, লিভারের রোগী, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, তাদের হলে তো আরও সিরিয়াস হয়ে যায়। তারা যদি সময়মতো বুঝতে না পারে বা দেরি হয়, তখন তো দেরিতে হাসপাতালে তো ক্যাজুয়ালিটি বিষয়ে মারা তো যায় বেশি আর কি। আর যেটা বলছেন যেটা তো আর ওই মৌসুমি রোগ নেই, সারা বছর ব্যাপী হচ্ছে। মৌসুমি বলতে যে বৃষ্টির সময় আমরা যেমন এপ্রিল মেতে শুরু হইতো, আবার সেপ্টেম্বর অক্টোবর কিন্তু কমে যেত, শীতকালে কমে যেত। এখন দেখা যায় শীতকালে গতবার আমরা দেখছি, কিন্তু গত কয়েক বছর যাব দেখছি শীতকালও হচ্ছে, গরমকালও হচ্ছে, সবসময় হচ্ছে। যদিও এই সময়টাতে বেশি হয়, এটা সত্য, খুব বেশি কিন্তু হচ্ছে অলরেডি। এ তো অগাস্ট মাস, এখন তো সবাই ভয় পাচ্ছে আগামী সেপ্টেম্বর অক্টোবর হয়তো এটার প্রাদুর্ভাবটা আরও বাড়বে আর কি। হাট কথা একটু সময় মনে করা যে শহর কেন্দ্রিক, বড় বড় শহর, ঢাকা শহর বা বড় বড় শহর বা বিভাগীয় শহর বা জেলা, কিন্তু এখন আর শহর মানে সারা দেশেই কিন্তু হচ্ছে। তার একটা কারণ কিন্তু প্রফেসর শহীদ কিন্তু বলছেন যে ট্রান্সপোর্ট তো হচ্ছে, ট্রান্সপোর্ট তো শুধু মানুষই জানে, মশাও তো বাস বলেন, ট্রেন বলেন, সব কিছুতে চলে যায়। ইভেন কয়েক বছর আগে আপনি জানেন, খেয়াল আছে কিনা, প্লেনেও মশা উঠে চলে যায় আর কি। একবার এমন হয়ে গেছে, একটা বাইরের একটা ফ্লাইট, এত মশা উঠছিল, তো লোকজন আর উঠতে পারছে না, 2 ঘন্টা লেট হয়েছে, মশা সব মেরে তারপরে কিন্তু ফ্লাইট গেছে। তার মানে মশা তো বিভিন্ন জায়গায় চলাচল হচ্ছে আর কি। অর্থাৎ এটার কোনো অঞ্চল ভিত্তি না। আর এবার কিন্তু অনেক আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর, কয়েকটা জায়গায় কিন্তু বেশি হচ্ছে এবার। খুলনাতে এবার বেশি হচ্ছে, গতবার দেখছি আমরা বরগুনাতে কিন্তু প্রচুর ছিল আর কি। তার মানে এটার শহর কেন্দ্রিক না, সারা দেশে ছড়িয়ে পড়ছে আর কি। স্যার, যদি আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে গেছে, আমরা যদি একটু জানতে চাই যে ডেঙ্গুর আসলে প্রতিষেধক নিয়ে সারা পৃথিবীতেই গবেষণা চলছে, এর কি কোনো প্রতিষেধক এসেছে? না, প্রতিষেধক বলতে যে কোনো রোগের প্রতিষেধক তো টিকা, তাই না? ডেঙ্গুর ওই রকম টিকা কিন্তু আছে, অনেকগুলো টিকা এখনো চেষ্টা চলছে আর কি। কয়েকটা টিকাও অলরেডি, যে জাপান ভিত্তিক একটা আছে,
তারপরে ফ্রান্সের একটা আছে, কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবল না এখন, কিন্তু অতটা মানে গণটিকা বলতে যেটা মিন করা হচ্ছে ওটা কিন্তু এখনো হচ্ছে না। এখনো বলতে পারেন যে এক্সপেরিমেন্ট অনেক জায়গায় দিচ্ছে এবং এটা সব বয়সে দেওয়াও যায় না। সুতরাং আমাদেরকে ওই টিকা যতদিন না আসবে আমাকে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থাটাই নিতে হবে। এখনো কোনো ভ্যাকসিন কিন্তু এখনো ওয়াইডলি অ্যাভেলেবল না। প্রতিকার বলতে দুটো কাজ করতে হবে। এক নম্বরে যে এটা তো হয় মশা, এডিস মশা, সবাই কিন্তু জানে এডিস মশা বাহিত রোগ। সুতরাং মশা নির্মূল করতে হবে। মশা যেখানে যেন ওর ব্রিডিং প্লেস বলে, যেখানে যেন ডিম পারে। এক সময় যে আরেকটা কথা বলতেই হয়, একসময় বলা হয়তো যে পরিষ্কার পানিতে ডিম পারে এগুলো, কিন্তু এখন যায় নোংরা পানিতেও অনেক সময় মশা নাকি ডিম পারে। এইটাও কিন্তু মশার চরিত্রের একটা বদলে গেছে আর কি। সুতরাং আমাদেরকে মশা নির্মূল করতে হবে, যেখানে মশার ব্রিডিং প্লেস ধ্বংস করতে হবে, অ্যাডাল্ট মশাগুলোকে মারার ব্যবস্থা করতে হবে। আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কিন্তু গৃহপালিত মশা। সুন্দর সুন্দর ঘর বাড়ি দালান কোঠা, তাই না, এগুলোতে কিন্তু বাস করে। সুতরাং নিজের ঘর বাড়ি, তাই না, নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। একসময় বলা হয়তো এটা ভদ্র মশা, কারণ সুন্দর সুন্দর বাড়িতে বাস করে, ভদ্র মশা বলা হয়তো আর কি। আসলে ওই ভদ্র না, ভদ্র বলতো আর কি ঠাট্টা করে। সুতরাং নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে হবে আমাদের, আশেপাশে যা যা আছে। আর ঘরে বাইরে তো প্রশাসনের দায়িত্ব, যে কোনোখানে জমা পানি যেন কোথাও না থাকে। আপনি এটা ডাব খেয়ে খোসা ফালায় রাখলেন, পরিত্যক্ত যে কোনো একটা পাত্র ফালায় রাখবেন, এই যে চিপসের প্যাকেট বা আজকাল অনেকে যে ডিসপোজেবল গ্লাস আছে, পানি ওর যে গ্লাস ফেলে দেওয়ার মধ্যে পানি, জমা পানি যেন কোথায় গিয়ে ধ্বংস করতে হবে। নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফ্রিজের নিচে, এসির নিচে, ছাদ বাগানে 3 দিনে একদিন জমা পানি, 3 থেকে 5 দিন, হ্যাঁ, কোনো পাথায় যেন জমা পানি না থাকে। আরেকটা হলো নিজেকে মশার কামড় থেকে বাঁচাইতে হবে। অর্থাৎ দিনে রাতে যখনই ঘুমান মশারিটা, বিশেষ করে বাচ্চারা যেন মশারি ব্যবহার করে। বাচ্চারা অনেক স্কুলে হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট না পরে যেন ফুল প্যান্ট পরে, জুতা পরবে, মানে এক্সপোজ জায়গাগুলো যেন ঢেকে রাখার মতো ব্যবস্থা। মশার কামড় থেকে আপনাকে রক্ষা করবে, মশাও মারতে হবে, মশার কামড় থেকে বাঁচতে। এই দুইটা কিন্তু মেইন জিনিস, কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত তো প্রতিরোধ ছাড়া আমাদের তো আর কোনো উপায় নাই। এটাই উপায় নাই। রক্ত প্রয়োজন হয় কিনা, আমাদের প্রায় দেখা গেছে যে রক্তের জন্য মানুষ খুব বেশি, এটা একটা মিসনোমার, মানে মিসনোমার মানে ভুল বোঝাবুঝি আর কি। মনে করেন ডেঙ্গু হইলেই বোধহয় রক্ত দেওয়া হবে, আসলে ঠিক না। রক্ত লাগতে পারে, যেমন ব্লাড লস হয়ে গেছে অনেক, বমির সাথে, পায়খানার সঙ্গে বা যে কোনো হবে, এবং হিমোগ্লোবিন ফল করছে, সেখানে ডাক্তার যদি মনে করে যে তার হিমোগ্লোবিন কম, রক্ত, সেখানে মনে। আরেকটা শুধু ব্লাড না, অনেকে প্লেটিলেট নিয়েও কিন্তু অনেকের চিন্তাধারা এরকম যে রক্ত মানে ডেঙ্গু হলেই প্লেটলেট দিতে হবে, এটাও ঠিক না। প্লেটলেট লাগতে পারে, সেটা চিকিৎসক আসলে রেগুলার হলেই দিতে হবে এমন করে একটা ডিসিশন নেবে যদি মনে করে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন এবং আমাদের এই আজকের আলোচনায় যুক্ত হয়েছেন। আপনি ভালো থাকবেন। দর্শক, আমরা আজকে ডেঙ্গু নিয়ে কথা বলেছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার কাজী শিহাবুদ্দিন স্যার। আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করব। আগামীতে নিশ্চয়ই অন্য কোনো পর্বে আপনাদেরকে আমরা সাথে পাবো। দর্শক, আজকে যে আলোচনাগুলো হলো নিশ্চয়ই আপনাদের কাজে আসবে বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।